গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছে মিরাজ। পড়ছি হুমায়ূন আহমেদের একটি আত্মজীবনীমূলক উপন্যাস ফাউন্টেন পেন। পড়ছি এর প্রথম পর্ব। কেটেছে একেলা বিরহের বেলা। 1 মাস ধরে বইমেলা চলছে। আমি ঘরে বসে বিরহের বেলা কাটাচ্ছি। মেলায় যেতে না পারার বিরহ। সম্প্রতি ঘরে সিগারেট খাওয়া নিষিদ্ধ ঘোষণা করায় আমাকে কিছুটা সময় বারান্দায় বসে থাকতে হয়। বারান্দাটা এমন যে এখান থেকে দালান কোঠা ছাড়া কিছু দেখা যায় না। তবে একটা আম গাছ চোখে পড়ে। আম গাছে মুকুল এসেছে। বসন্তের নমুনা বলতে এইটুকুই। আমাকে বারান্দায় বসে থাকতে দেখলেই পুত্র নিষাদ পাশে এসে বসে। সে এখন কেন স্টেজে আছে। এই স্টেজের বাচ্চারা কেন কেন করতেই থাকে। বাবা, বারান্দায় বসে আছো কেন? আম গাছ দেখছি। আম গাছ দেখছো কেন? দেখতে ভালো লাগছে তাই দেখছি। ভালো লাগছে কেন? জানি না। জানো না কেন? বাবা, যথেষ্ট বিরক্ত করেছ। এখন তোমাকে ধরে আমি একটা আছাড় দিব। আছাড় দিবে কেন? পুত্র কেন কেন করতে থাকুক। আমি মূল রচনায় ফিরে যাই। বইমেলা বিষয়ক রচনা। মেলায় নিজে যেতে না পারলেও টিভি চ্যানেল এবং পত্রিকার কলামে মেলা দেখা হচ্ছে। ভালোমতোই হচ্ছে। মাঠে না গিয়ে ঘরে বসে টেলিভিশনে ক্রিকেট খেলা দেখার মতো। অনেক খুঁটিনাটি চোখে পড়ছে। মেলায় উপস্থিত থাকলে চোখে পড়ত না। কিছু লেখক এবং প্রকাশককে দেখলাম ঐতিহ্য নিয়ে চিন্তায় অস্থির। ঐতিহ্য বজায় রাখতেই হবে। মেলা বাংলা একাডেমি প্রাঙ্গণেই হতে হবে, অন্য কোথাও হওয়া যাবে না। গায়ে গা লাগিয়ে মানুষ হাঁটছে। বই হাতে নিয়ে দেখার সুযোগ নেই। বাচ্চারা ভিড়ে অস্থির হয়ে কাঁদছে। কেউ কেউ হারিয়ে যাচ্ছে। বখাটে ছেলেরা থাকছে যদি সুযোগ বুঝে কোনো তরুণীর গায়ে হাত রাখা যায়। তসলিমা নাসরিন দেশে নেই। তরুণী লাঞ্ছিত হলেও লেখার কেউ নেই। লাঞ্ছিত হলেও ঐতিহ্য তো বজায় থাকবে। টিভিতে বইমেলা দেখে আমি মাঝে মাঝে আতঙ্কে অস্থির হয়েছি। যদি আগুন লাগে, যেখানে আগুন লেগেছে সেখানে কি দমকলের গাড়ি পৌঁছতে পারবে? ছোটাছুটি শুরু হলে বাচ্চারা কোথায় যাবে? কলকাতার অতি প্রশস্ত বইমেলাও একবার আগুনে পুড়ে ছাই হয়েছিল। সে সময় আমি কলকাতার বইমেলায়। কি ভয়ঙ্কর অবস্থা হয়েছিল আমার জানা আছে। ঐতিহ্য প্রেমিকদের বলছি, ঐতিহ্যও বদলায়। একসময় আমাদের পূর্বপুরুষরা ধুতি পরতেন। ধুতি পরার ঐতিহ্য থেকে আমরা সরে এসেছি। আগের লেখকরা ঝর্ণা কলমে লিখতেন। এখন অনেকেই কম্পিউটারে লেখেন। ঝর্ণা কলম নামক ঐতিহ্যের মৃত্যু। বাংলা একাডেমির পাশে বিশাল মাঠ পড়ে আছে। সেই মাঠ কারো চোখে পড়ছে না। আমরা আটকে আছি খুপরিতে। বাংলা একাডেমির কর্তারা কেন মেলা পরিচালনা করছেন তাও বুঝতে পারছি না। মেলা পরিচালনা করবেন প্রকাশকরা। নীতি তারা নির্ধারণ করবেন। বইমেলায় হেঁটে বেড়ানো, নতুন প্রকাশিত বই হাত দিয়ে ছুঁয়ে দেখার আনন্দ থেকে বাংলা একাডেমি পাঠককে বঞ্চিত করছে। মেলা তাদের হাতের মুঠোয় রেখে দিয়েই কাজটা করছে। প্রসঙ্গক্রমে অতীতের এক বইমেলার ঘটনা বলি। আমি একটা স্টলে বসেছি। কিছুক্ষণের মধ্যেই বাংলা একাডেমির ডিজি আমার কাছে চলে এলেন। তার নাম, আচ্ছা থাক, নাম বললাম না। ডিজির চোখ মুখ শক্ত। তিনি বললেন, আপনি মেলায় থাকতে পারবেন না। আমি অবাক হয়ে বললাম, কেন পারব না কেন? তিনি বললেন, আপনার কারণে মেলায় বিশৃঙ্খলা হচ্ছে, দুর্ঘটনা ঘটবে। আপনাকে এক্ষুনি উঠে যেতে হবে। আমি বললাম, ব্যবস্থা করে দিন যাতে বিশৃঙ্খলা না হয়। লেখক হিসেবে আমার অধিকার আছে মেলায় আসার। বইমেলা শুধু পাঠক প্রকাশকদের মেলা নয়, লেখকদেরও মেলা। আপনার সঙ্গে তর্কে যাব না। আপনাকে মেলা ছেড়ে চলে যেতে হবে। আমি বেশ মন খারাপ করে বাসায় চলে এলাম। তারপর অবশ্য ঘটনা অনেক দূর গেল। অনেক প্রকাশক ঘোষণা করলেন তারা মেলা করবেন না। সংসদে পর্যন্ত বিষয়টি উঠল। বাংলা একাডেমির ডিজি আমার ধানমন্ডির বাসায় উপস্থিত হয়ে বলতে শুরু করলেন আমার লেখা তার কত পছন্দ ইত্যাদি। আমি মেলায় যাওয়া এরপর থেকেই বন্ধ করে দিলাম। একদিন কিংবা দুদিন শুধু যাই। আমার অবস্থা চিলের মতো। চিল আকাশে ওড়ে, তার মন পড়ে থাকে মাটিতে। আমি আমার ঘরের বারান্দায় বসে থাকি, আমার মন পড়ে থাকে বইমেলায়। আমি যে ফ্ল্যাটে থাকি তার পাশের ফ্ল্যাটে থাকেন মাঝারুল ইসলাম, অন্য প্রকাশের মালিক। তিনি হুমায়ূন আহমেদ টাইপ বাজারি লেখকদের বই ছেপে কুখ্যাতি অর্জন করেছেন। তার স্টলের সামনে নাকি ভিড় লেগে থাকে। অপরিপক্ক তরুণ তরুণীরা মাছির মতো ভিড় করে বাজারি লেখকদের বই কিনতে চায়। ভালো কথা, বাজারি লেখক বিষয়টি আরও পরিষ্কার করা দরকার। বাজারি লেখক মানে তুচ্ছ লেখক, তেল সাবান পেঁয়াজ কাঁচামরিচ বিক্রেতা টাইপ লেখক।
এদের বই বাজারে পাওয়া যায় বলেও বাজারি। যাদের বই বাজারে পাওয়া যায় না তাদের বাড়িতে কার্টুন ভর্তি থাকে। তারা মহান লেখক, মুক্তবুদ্ধি লেখক, কমিটেড লেখক, সত্যসন্ধানী লেখক। তাদের বেশিরভাগের ধারণা তারা কাল জয় করে ফেলেছেন। এরা বাজারি লেখকদের কঠিন আক্রমণ করতে ভালোবাসেন। তাদের আক্রমণে শালীনতা থাকে। তারা সরাসরি কখনো আমার নাম নেন না, তবে বুদ্ধিমান পাঠকরা বুঝে ফেলেন কাকে ধরা হচ্ছে। তাদের আক্রমণের নমুনা। অন্য প্রকাশের সামনে জনৈক বাজারি লেখকের বইয়ের জন্য তরুণ তরুণীর সমাবেশ দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে হয়। এরা সৎ সাহিত্য থেকে বঞ্চিত, কষ্টকল্পিত উদ্ভট চরিত্রের গাল গল্পে বিভ্রান্ত। বাজারি লেখক এবং তার প্রকাশকের অর্থ যোগান দেওয়া ছাড়া এই তরুণ তরুণীরা আর কিছুই করছে না। কালজয়ী এইসব মহান লেখকের সঙ্গে মাঝে মাঝে আমার দেখা হয়ে যায়। বেশিরভাগ দেখা হয় দেশের বাইরের বইমেলায়। আমার সঙ্গে দেখা হয়ে গেলে তারা কিছুটা বিচলিত বোধ করেন। কেন করেন তা আমার কাছে স্পষ্ট নয়। এমন একজনের সঙ্গে কথোপকথনের নমুনা। কালজয়ী: কেমন আছেন? আমি: জি ভালো। কালজয়ী: ইদানিং কিছু কি লিখছেন? আমি: একটা সস্তা প্রেমের উপন্যাস লেখার চেষ্টা করছি। যতটা সস্তা হওয়া দরকার ততটা সস্তা হচ্ছে না বলে অস্বস্তিতে আছি। আপনার দোয়া চাই যেন আরেকটা সস্তা লেখা লিখতে পারি। কালজয়ী গম্ভীর: আমি: আপনি কি মহান কোনো লেখায় হাত দিয়েছেন? কালজয়ী: আপনার রসবোধ ভালো। আচ্ছা, পরে কথা হবে। কালজয়ীরা আবার স্তুতি পছন্দ করেন। তাঁরা নিজেদের গ্রহ মনে করেন বলেই উপগ্রহ নিয়ে ঘোরাফেরা করতে পছন্দ করেন। গ্রহদের সঙ্গে আমার যোগাযোগ কখনোই থাকে না, কিন্তু উপগ্রহের সঙ্গে থাকে। উপগ্রহরা উপযাজক হয়েই টেলিফোন করেন। তাদের টেলিফোন পেলে আতঙ্কিত বোধ করি। কেন আতঙ্কিত বোধ করি তা ব্যাখ্যা করছি। উপগ্রহের টেলিফোন এসেছে। কণ্ঠ উত্তেজিত, উত্তেজনার ভেতর চাপা আনন্দ। হুমায়ুন ভাই, আপনাকে তো শুইয়ে ফেলেছে। কে শুয়েছেন? বদরুদ্দিন উমর। কোথায় শোয়ালেন? সমকাল পত্রিকার সেকেন্ড এডিটোরিয়ালে। উনি বলেছেন আপনার লেখায় শিক্ষামূলক কিছু নাই। এটা তো উনি ঠিকই বলেছেন। আমি তো পাঠ্য বই লিখি না। আমার বই শিক্ষামূলক বই হবে কেন? জীবনে একটাই পাঠ্য বই লিখেছিলাম, কোয়ান্টাম রসায়ন। সম্ভবত ওনার চোখ এড়িয়ে গেছে। না হুমায়ুন ভাই, আপনি জিনিসটা হালকা দিকে নিয়ে যাচ্ছেন। একটা বাদানুবাদ হওয়া উচিত। আপনি একটা কাউন্টার লেখা দিন, এটা আমার রিকোয়েস্ট। আমি টেলিফোন লাইন কেটে দিলাম। রাতের আড্ডায় আমার সমকালের পাতায় শুয়ে পড়ার ঘটনা বললাম। বন্ধুরা আনন্দ পেল। আমার যে কোনো পতন আবার বন্ধুদের কাছে আনন্দময়। এখন শিক্ষা বিষয়ে বলি। অতি বিচিত্র কারণে বাংলাদেশের মানুষ সবকিছুতেই শিক্ষা খোঁজে। গল্প উপন্যাসে শিক্ষা, নাটক সিনেমায় শিক্ষা। একসময় ঈদে প্রচারিত হাসির নাটকের শুরুতেই আমি লিখে দিতাম, এই নাটকে শিক্ষামূলক কিছু নেই। সাধারণ মানুষ এবং অসাধারণ সমালোচকরাই যে শুধু শিক্ষা খোঁজেন তা নয়, দেশের প্রধানরাও শিক্ষা নিয়ে আগ্রহী। তাঁরাও একে অন্যকে শিক্ষা দেওয়ার জন্য নানান ব্যতিক্রমী কর্মকাণ্ড হাতে নেন। শিক্ষা নিয়ে এত উদ্বেগের পরও জাতি হিসেবে আমরা ক্রমেই মূর্খ হচ্ছি কেন, কে বলবে? আচ্ছা, শিক্ষা আপাতত থাকুক। মহান কালজয়ীরা বর্তমানের কুসাহিত্য নিয়ে চিন্তায় অস্থির হতে থাকুক। আমি ফিরে যাই বইমেলায়। আপনারা কি জানেন, মেলায় প্রকাশিত চমৎকার সব প্রচ্ছদের বইগুলোর বেশিরভাগ লেখক প্রবাসী। তারা বছরে একবার ডলার পাউন্ড পকেটে নিয়ে দেশে আসেন। প্রকাশকদের সঙ্গে চুক্তি হয়, খরচ তাঁদের। প্রবাসী লেখকদের বইয়ের মোড়ক উন্মোচন খুব ঘটা করে হয়। আমাদের দেশের মন্ত্রীদের হাতে কাজকর্ম নেই বলেই হয়তো মোড়ক উন্মোচন নামক অনুষ্ঠানে তাদের ডাকলেই পাওয়া যায়। 2 বছর আগের কথা। এক প্রবাসী কবির বই বের হয়েছে। তিনি চাচ্ছেন আমি বইটির মোড়ক উন্মোচন করি। আমি বললাম, না, আমি একদিনের জন্য মেলায় যাই। সেদিনটা মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নষ্ট করব না। ভদ্রলোক এবং তার স্ত্রী অত্যন্ত মন খারাপ করলেন। তাদের মন খারাপ দেখে আমার নিজের মন খারাপ হয়ে গেল। আমি তখন বিকল্প প্রস্তাব দিলাম। আমি বললাম, আপনারা নুহাশপল্লীতে চলে আসুন। নুহাশপল্লীর দিঘিতে আমার একটা নৌকা আছে। আপনি নৌকায় বসে নিজের কবিতা আবৃত্তি করবেন। আমরা দিঘির ঘাটে বসে থাকব। পুরো অনুষ্ঠান ভিডিও করে আপনাকে একটা কপি দেব। সেই ভিডিও আপনি বন্ধুবান্ধবদের দেখাবেন। এর জন্য আপনাকে একটি পয়সাও খরচ করতে হবে না। নুহাশ চলচ্চিত্র ভিডিও করে দেবে। ভদ্রলোক আনন্দে অভিভূত হলেন। যথাসময়ে অনুষ্ঠান হল। তিনি নৌকায় দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করছেন। আমার ব্যবস্থা দেখে তার চোখে একটু পরপর পানি আসছে। তিনি চোখ মুছছেন। তার স্ত্রীও আমার পাশে বসেই কবিতা শুনছিলেন। তিনি এক পর্যায়ে জল ভরা চোখে আমার দিকে তাকিয়ে ইংরেজিতে যা বললেন তার সরল বাংলা হল,
তাদের দুজনের জীবনে অন্যতম সেরা অভিজ্ঞতা আজকের অভিজ্ঞতা। তারা সারা জীবন এই সুখ স্মৃতি অন্তরে লালন করবেন। তাঁর স্বামীর একটা কবিতার বইও যদি কেউ না কেনে, তাতেও কিছু আর যায় আসে না। এই প্রবাসী কবির কথা থাকুক, অন্য আরেকজনের গল্প করি। তিনি কানাডা প্রবাসী কবি, তার নাম ইকবাল হাসান। প্রতি বছরই বইমেলায় তার কবিতার বই প্রকাশিত হয়। এই কবি আমাকে একবার ভালো বিপদে ফেলেছিলেন। বিপদের গল্পটি বলা যেতে পারে। আমি গিয়েছি নিউ ইয়র্কে। বিশ্বজিৎ সাহা বইমেলার আয়োজন করেছেন। আমি বইমেলার অতিথি। মেলা উপলক্ষে কানাডা থেকে কবি ইকবাল হাসান এসেছেন। তিনি আমাকে ধরে বসলেন। একটা ইন্টারভিউ তাঁকে দিতেই হবে। আমার নিশ্চয়ই তখন শনির দশা চলছিল, কাজেই রাজি হয়ে গেলাম। ইন্টারভিউ পর্ব শুরু হওয়া মাত্র বুঝলাম ঘটনা অন্য। ইকবাল হাসানের প্রশ্নের নমুনা শুনলে পাঠকও বলবেন ঘটনা অন্য। প্রশ্নের নমুনা: অনেকেই এখন বলছেন আপনি উপন্যাস হিসেবে যা লেখেন তা আসলে অপন্যাস। আপনি কি বলেন? আপনার হালকা লেখাগুলি কি বাণিজ্যের উদ্দেশ্যে লেখা হয়? জীবনের গভীর বোধ আপনার লেখায় অনুপস্থিত কেন? একই গল্প আপনি একটু এদিক ওদিক করে লেখেন। আপনার এই সীমাবদ্ধতার কারণ কি? আপনার বানানো নাটক, সিনেমা আপনার বইগুলির মতোই হালকা এবং অগভীর। এর কারণ কি? আমি হাসি মুখে সব প্রশ্নের উত্তর দিলাম। তিনি যে উত্তর শুনতে চাইছেন তাই বললাম, আমার লেখা সস্তা, টাকার জন্য লিখি, এইসব। এবারের বইমেলায় 2010 ইকবাল হাসান এসেছেন। সমকাল পত্রিকায় কলাম লিখছেন। হঠাৎ সেখানে আমাকে নিয়ে এক লেখা। কি লেখা থাকবে জানি, ভদ্রভাবে গালাগালি। কবিরা সুন্দর কাব্যময় গদ্যে গালাগালি করতে পারেন। ইকবাল হাসানের লেখা পড়ে চমকালাম। ইকবাল হাসান উল্টা গীত ধরেছেন। রচনা পাঠ করে মনে হল হুমায়ুন আহমেদ একজন মহান লেখক। যারা তার নিন্দামন্দ করেন তারাও সুযোগ পেলে গোপনে তার বই পড়েন, ইত্যাদি। আমার খুশি হওয়া উচিত, কিন্তু খুশি হওয়া গেল না। মনে হল কবি নিশ্চয় অসুস্থ। সুস্থ ইকবাল হাসান এ ধরনের লেখা অবশ্যই লিখবেন না। তিনি দুপুরে টেলিফোন করে জানতে চাইলেন আমি তাঁর লেখা পড়েছি কিনা। পড়েছি, উল্টা গীত গাইছেন কেন? কবি বললেন, আগে যখন আপনার ইন্টারভিউ নিয়েছি তখন আমি অপরিপক্ক ছিলাম। আমি বললাম, এখন কি পেকেছেন? কবি হতাশাগ্রস্ত গলায় বললেন, হুমায়ুন ভাই, আমি এদেশের একমাত্র কবি যে আপনার নুহাসপল্লী নিয়ে কবিতা লিখেছে। আর কেউ কিন্তু লেখেনি। আপনি কেন এরকম করে আমার সঙ্গে কথা বলছেন? আমি তাকে ধন্যবাদ দিলাম। তাঁর লেখা কবিতাটি পত্রস্থ করা হল। নুহাসপল্লী। নিঃশ্বাস ফেলবে কোথায়? নেবে শ্বাস? শরীরকে দেবে অক্সিজেন? এখন বাতাসে শুধু কার্বন ডাই অক্সাইড শুষে নেবে তেমন বৃক্ষ কোথায়? যেদিকে তাকাবে তুমি শুধু দূষিত বাতাস। বড় হয়ে দেখবে পৃথিবী সুন্দর কত। মধ্য বয়সে এসে দেখি এইসব আশ্বাসবাণী শুধু শূন্যে ঝরে পড়ে। হাওয়া নেই শহরে ও গ্রামে, সবকিছু গিলে খাচ্ছে বিষাক্ত আকাশ। যদিও স্বপ্ন দেখায় প্রভাতের রোদ আর রাতের নক্ষত্র, তবু ভাবি মেঘে মেঘে বেলা তো অনেক হল। আর কবে আমাদের গ্রামগুলো নুহাসপল্লীর মতো স্বয়ংভর হবে? আকাশপরী, ইকবাল হাসান, পৃষ্ঠা 15, দি রয়্যাল পাবলিশার্স, ঢাকা। পাদটিকা। পোকারা আমাদের ওপর রাগ করে কামড়ায় না, তারা বেঁচে থাকতে চায় বলেই কামড়ায়। সমালোচকদের বেলায়ও কথাটা সত্য। তারা আমাদের রক্ত চায়, আমাদের কষ্ট চায় না। ফ্রেডরিক নিটেশ। ধর্মকর্ম। বাংলা ভাষায় অতি বিচিত্র বিষয় হল শব্দের দ্বৈততা। গল্পগুজব, ফলমূল, হাসি ঠাট্টা, খেলাধুলা। ধর্ম শব্দটি বেশিরভাগ সময় কর্মের সঙ্গে উচ্চারিত হয়। সম্ভবত কর্মকে আমরা ধর্মের সমার্থক ভাবি। আমি এসেছি অতি কঠিন গোঁড়া মুসলিম পরিবেশ থেকে। আমার দাদা মাওলানা আজিমুদ্দিন আহমেদ ছিলেন মাদ্রাসা শিক্ষক। তার বাবা জাহাঙ্গীর মুন্সি ছিলেন পীর মানুষ। আমার দাদার বাড়ি মৌলভী বাড়ি নামে এখনও পরিচিত। ছোটবেলায় দেখেছি দাদার বাড়ির মূল অংশে বড় বড় পর্দা ঝুলছে। পর্দার আড়ালে থাকতেন মহিলারা। তাদের কণ্ঠস্বর পুরুষদের শোনা নিষিদ্ধ ছিল বিধায় তারা ফিসফিস করে কথা বলতেন। হাতে চুড়ি পরতেন। চুরির রিনরিন শব্দ পরপুরুষের শোনা নিষিদ্ধ। দাদাজান বাড়ির মহিলাদের সঙ্গে যোগাযোগ করতেন হাততালির মাধ্যমে। এক হাততালির অর্থ পানি খাবেন, 2 হাততালি পান তামাক ইত্যাদি। একবার বড় ঈদ উপলক্ষে দাদার বাড়ি গিয়েছি। আমার বয়স 6 কিংবা 7। দাদাজান ডেকে পাঠালেন, বললেন, কলেমা তৈয়ব পড়ো। আমি বললাম, জানি না তো। দাদাজানের মুখ গম্ভীর হল।
দাদিজান আবার তাৎক্ষণিক শাস্তির পক্ষে। তিনি বললেন, পুলারে শাস্তি দেন, শাস্তি দেন, ধামড়া পুলা, কলেমা জানে না। দাদাজান বিরক্ত মুখে বললেন, সে ছোট মানুষ, শাস্তি তার প্রাপ্য না, শাস্তি তার বাবা মার প্রাপ্য। বাবা মার শাস্তি হয়েছিল কিনা আমি জানি না। দাদা দাদির কাছ থেকে মুক্তি পাচ্ছি, এতেই আমি খুশি। ছুটে বের হয়ে যাচ্ছি, দাদাজান আটকালেন। কঠিন এক নির্দেশ জারি করলেন। এই নির্দেশে আমি সব জায়গায় যেতে পারব, একটা বিশেষ বাড়িতে যেতে পারব না। এই বিশেষ বাড়িটা দাদার বাড়ি থেকে মাত্র 50 গজের মতো দূরে। গাছপালায় ঢাকা সুন্দর বাড়ি, বাড়ির সামনে টলটলা পানির দিঘি। আমি অবাক হয়ে বললাম, ওই বাড়িতে কেন যাব না? দাদিজান সঙ্গে সঙ্গে বললেন, পুলা বেশি কথা কয়, এরে শাস্তি দেন, শাস্তি দেন, ধামড়া পুলা, মুখে মুখে কথা। দাদাজান শাস্তির দিকে গেলেন না, শীতল গলায় বললেন, ওই বাড়িতে ধর্মের নামে বেদাত হয়, ওই বাড়ি মুসলমানদের জন্য নিষিদ্ধ, দিনের বেলা যাওয়া যাবে, সন্ধ্যার পর না। আমি ছোট চাচাকে ধরলাম যেন ওই বাড়িতে যেতে পারি। ছোট চাচা বললেন, নিয়ে যাবেন। ওই বাড়ির বিষয়ে ছোট চাচার কাছ থেকে যা জানলাম তা হল, ওই বাড়ি মুসলমান বাড়ি, তবে তারা অন্যরকম মুসলমান। সন্ধ্যার পর পুরুষ মানুষরা নাচে। ঘটনা কি জানার জন্যে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নাই। সারাটা দিন ছটফটানির ভেতর দিয়ে গেল। সন্ধ্যা মিলাবার পর ছোট চাচার সঙ্গে ওই বাড়ির বৈঠকখানায় উপস্থিত হলাম। বাড়ির প্রধান শান্ত সৌম্য চেহারার এক বৃদ্ধ আমাকে কোলে নিয়ে আনন্দিত গলায় বললেন, ফয়জুরের ছেলে আসছে, ফয়জুরের বড় পুল আসছে, এরে কিছু খাইতে দাও। সন্ধ্যার পর বৈঠকখানায় সত্যি সত্যি পুরুষদের নাচ শুরু হল। ঘুরে ঘুরে নাচ। নাচের সঙ্গে সবাই মিলে একসঙ্গে বলছে, আল্লাহু আল্লাহু। কিছুক্ষণের মধ্যেই তাদের ভেতর মত্ততা দেখা দিল। একজন অচেতন হয়ে মেঝেতে পড়ে গেলেন। কেউ তাকে নিয়ে মাথা ঘামাল না। সবাই তাকে পাশ কাটিয়ে চক্রাকারে ঘুরে নাচতেই থাকল। ছোট চাচা গলা নামিয়ে আমাকে কানে কানে বললেন, একটা মাত্র পড়েছে, আরও পড়ব, ধূপধাপ কইরা পড়ব, দেখ মজা। ছোট চাচার কথা শেষ হওয়ার আগেই ধূপ করে আরও একজন পড়ে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। তখন কিছুই বুঝিনি। এখন মনে হচ্ছে এরা কি কোনোভাবে সুফিবাদের সঙ্গে যুক্ত, ডান্সিং দরবেশ। এদের পোশাক সেরকম না, লুঙ্গি গামছা পরা মানুষ, কিন্তু নৃত্যের ভঙ্গি এবং জিগির তো একই রকম। ডান্সিং দরবেশের মধ্যে একসময় আবেশ তৈরি হয়, তারাও মূর্ছিত হয়ে পড়ে যান। এখানেও তো তাই হচ্ছে। সমস্যা হল, বাংলাদেশের অতি প্রত্যন্ত অঞ্চলে সুফিবাদ আসবেই বা কিভাবে? কে এনেছে? কেন এনেছে? যখন কলেজে পড়ি 1966, তখন কিছু খোঁজখবর বের করার চেষ্টা করেছি। এই বিশেষ ধরনের আরাধনা কে প্রথম শুরু করেন, এই সব উত্তর পাইনি। তাদের একজনের সঙ্গে কথাবার্তা নমুনা দিচ্ছি। প্রশ্ন, নাচতে নাচতে আপনি দেখলাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন, তখন কি হয়? উত্তর, ভাবে চইল্লা যাই। প্রশ্ন, কিরকম ভাব? উত্তর, অন্য দুনিয়ার ভাব। প্রশ্ন, পরিষ্কার করে বলুন। উত্তর, বলতে পারব না, ভাবের বিষয়। প্রশ্ন, চোখের সামনে কিছু দেখেন? উত্তর, ভাব দেখি, উনারে দেখি। প্রশ্ন, উনারে দেখেন মানে কি, উনি কে? উত্তর, উনি ভাব। সুফিবাদের উৎস হিসেবে ধরা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিবরাইল আলাইহিস সালামের সরাসরি সাক্ষাতের হাদিস থেকে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন। মানুষের রূপ ধরে জিবরাইল আলাইহিস সালাম তাঁর সামনে উপস্থিত হলেন। 3টি বিষয় নিয়ে কথা বললেন। একটি হল নিবেদন, সাবমিশন বা ইসলাম। আরেকটি হল বিশ্বাস, ফেথ বা ঈমান। আর তৃতীয়টি হল সুন্দর কর্মসাধন, ডুইং দ্য বিউটিফুল। প্রথম দুটি ইসলাম এবং ঈমান, ধর্মের 5 স্তম্ভের মধ্যে আছে, তৃতীয়টি নেই। এই তৃতীয়টি থেকেই সুফিবাদের শুরু। সুফিবাদ বিষয়ে আমার জ্ঞান শুধু ভাষা ভাষা তা নয়, ভাষা ভাষার চেয়েও ভাষা ভাষা। দোষ আমার না, দোষ সুফিবাদের দুর্বোধ্যতা এবং জটিলতার। সুফি সাধকদের রচনা পাঠ করেছি, তেমন কিছু বুঝিনি। পশ্চিমাদের লেখা সুফিবাদের বইগুলো জটিলতা বৃদ্ধি করেছে, কমাতে পারেনি। সৃষ্টিকর্তা সম্পর্কে সুফিবাদ বলছে, I was a hidden treasure, so I loved to be known. Hence I created the creatures that I might be known. আমি ছিলাম লুকানো রত্ন, নিজেকে প্রকাশ করার ইচ্ছা হল, আমি সৃষ্টি করলাম যাতে প্রকাশিত হই।
সুফিবাদের একটি ধারণা হল সৃষ্টিকর্তা মানুষকে করুণা করেন এবং ভালোবাসেন। মানুষ সৃষ্টিকর্তাকে ভালোবাসতে পারবে, কিন্তু করুণা করতে পারবে না। ভালোবাসা দুদিকেই চলাচল করতে সক্ষম। করুণার গতি শুধুই একমুখী। একইভাবে মানুষ পশু পাখিকে ভালোবাসতে পারবে, করুণা করতে পারবে। পশু পাখি মানুষকে ভালোবাসতে পারবে, করুণা করতে পারবে না। বাস্তবতা নিয়ে সুফিদের অনেক বিশুদ্ধ চিন্তা আছে। তাদের চিন্তার সঙ্গে আধুনিক বৈজ্ঞানিক চিন্তার কিছু মিল আছে। সুফিরা বলেন, আমাদের দৃশ্যমান জগৎ অবাস্তব, একমাত্র সৃষ্টিকর্তাই বাস্তব। সুফিরা বলেন, সৃষ্টিকর্তার মাধ্যমে আমরা দেখি, সৃষ্টিকর্তার মাধ্যমে আমরা শুনি। সুফিদের আরাধনার মূল বিষয়টি আমার পছন্দের। তারা প্রার্থনা করেন, শো মি দ্য থিংস অ্যাজ দে আর। বস্তুগুলো যে রকম আমাকে সেরকম দেখাও। তাদের প্রার্থনার ভঙ্গি দেখে মনে হচ্ছে আমরা বস্তুগুলো যেরকম দেখছি আসলে সেরকম না। বাস্তবতার সমস্যা চলে আসছে। রিয়েলিটি বা বাস্তবতা নিয়ে সুফিদের অনেক বিশুদ্ধ চিন্তা আছে। তাদের চিন্তার সঙ্গে আধুনিক বৈজ্ঞানিক চিন্তার কিছু মিল আছে। সুফিরা বলেন, আমাদের দৃশ্যমান জগৎ অবাস্তব, একমাত্র সৃষ্টিকর্তাই বাস্তব। সুফিরা বলেন, সৃষ্টিকর্তার মাধ্যমে আমরা দেখি, সৃষ্টিকর্তার মাধ্যমেই আমরা শুনি। সুফিদের আরাধনার মূল বিষয়টি আমার পছন্দের। তারা প্রার্থনা করেন, শো মি দ্য থিংস অ্যাজ দে আর। বস্তুগুলো যে রকম আমাকে সেরকম দেখাও। তাদের প্রার্থনার ভঙ্গি দেখে মনে হচ্ছে আমরা বস্তুগুলো যেরকম দেখছি আসলে সেরকম না। রিয়েলিটির সমস্যা চলে আসছে। মুসা আল্লাহ সাল্লামের সঙ্গে আল্লাহ পাকের সাক্ষাতের ঘটনার সুফি ব্যাখ্যা আমার কাছে অদ্ভুত লেগেছে। পাঠকদের সঙ্গে সুফি ব্যাখ্যার ভাগাভাগি করতে চাচ্ছি। তুর পর্বতের সামনে এই সাক্ষাতের ঘটনা ঘটে। তুর পর্বত কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়। অজ্ঞান হয়ে মুসা আল্লাহ সাল্লাম মাটিতে লুটিয়ে পড়েন। সুফি ব্যাখ্যা হল, একমাত্র আল্লাহ বাস্তব, আর সবই অবাস্তব। কাজে বাস্তব আল্লাহর উপস্থিতিতে অবাস্তব পাহাড় মিলিয়ে গেল। আমি কি ধর্মকর্ম বিষয়টা যথেষ্ট জটিল করার চেষ্টা চালাচ্ছি? মনে হয় তাই। সহজিয়া ধারায় চলে আসা যাক। সুফিদের কথা বাদ, নিজের কথা বলি। ধর্ম নিয়ে আমার আগ্রহ খানিকটা আছে। সিলেট যাব, হজরত শাহজালাল রাদিল্লাহু আনহুর মাজারে কিছু সময় কাটাবো না, তা কখনো হবে না। রাজশাহী যাওয়া মানেই নিশিরাতে শাহ মখদুমের মাজার শরীফে উপস্থিত হওয়া। পাঠকদের হজরত শাহ মখদুম সম্পর্কে একটি অন্যরকম তথ্য দিই। তাঁর জীবনী লেখা হয় ফরাসি ভাষাতে। মুঘল সম্রাট হুমায়ুনের আদেশে এই জীবনী ফরাসি থেকে বাংলা তর্জমা করা হয়। এই বাংলা তর্জমা আদি বাংলা গদ্যের নিদর্শন হিসেবে বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্রদের পাঠ্য ছিল। বইটি একসময় বাংলাদেশ বুক কর্পোরেশন প্রকাশ করেছিল। আমার কাছে একটি কপি ছিল। বিটিভির নওয়াজেশ আলী খান পড়তে নিয়ে ফেরত দেননি। বইটির দ্বিতীয় কপি জোগাড় করতে পারিনি। ফাউন্টেন পেন লেখায় যারা আমার সংগ্রহের গুরুত্বপূর্ণ বইগুলি নিয়ে ফেরত দেননি তাদের নাম প্রকাশ করা হবে, কাজেই সাবধান। আমার আরেকটি প্রিয় গ্রন্থ মিশরের গভর্নরকে লেখা হজরত আলীর চিঠি কালের কণ্ঠের সম্পাদক আবেদ খান 5 বছর আগে নিয়েছেন, এখনও ফেরত দেননি। পূর্ব কথায় ফিরে যাই। আমি যে শুধু ইসলাম ধর্ম প্রচারকদের মাজারে যাই তা কিন্তু না। যে কোনো ধর্মের তীর্থস্থানগুলোর প্রতি আমার আগ্রহ। এই আগ্রহ নিয়েই পাবনা শহরে অনুকূল ঠাকুরের আশ্রমে একদিন উপস্থিত হলাম। ইনি কথাশিল্পী শীর্ষেন্দুর ঠাকুর। তার প্রতিটি বইতেই থাকবে রস্থা, যা অনুকূল ঠাকুরের সঙ্গে সম্পর্কিত। শীর্ষেন্দুর জবানিতে একসময় তিনি জীবন সম্পর্কে পুরোপুরি হতাশ হয়ে পড়েছিলেন, আত্মদহনের কথা চিন্তা করেছিলেন। তখন অনুকূল ঠাকুরের সঙ্গে তার পরিচয় হল। অনুকূল ঠাকুর হাত দিয়ে শীর্ষেন্দুকে স্পর্শ করা মাত্র কিছু একটা ঘটে গেল। শীর্ষেন্দু জীবনের প্রতি মমতা ফিরে পেলেন। তাঁর লেখালেখি শুরুও এরপর থেকেই। অনুকূল ঠাকুরের আশ্রমের সেবায়েতরা আমাকে যথেষ্ট খাতির করলেন। দুপুরে তাদের সঙ্গে খাবার খেলাম। আশ্রমের প্রধান অনুকূল ঠাকুরের বিশাল এক তৈলচিত্রের দিকে আমার দৃষ্টি আকর্ষণ করে মুগ্ধ গলায় বললেন, ঠাকুরের রহস্যটা একটু দেখুন স্যার। আপনি যেখানেই দাঁড়ান না কেন মনে হবে ঠাকুর আপনার দিকে তাকিয়ে আছেন। উত্তরে দাঁড়ান কিংবা পূবে দাঁড়ান, ঠাকুরের দৃষ্টি আপনার দিকে। আমি বিনয়ের সঙ্গে বললাম, সরাসরি ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে আপনি যদি একটি ছবি তোলেন, সেই ছবিতেও একই ব্যাপার হবে। সবকিছুতে মহিমা আরোপ না করাই ভালো। সেবায়েত আমার কথায় মন খারাপ করলেও বিষয়টি স্বীকার করলেন। অনেক বছর আগে নেপালে হনুমানজির মন্দির দেখতে গিয়েছিলাম। আমাকে ঢুকতে দেওয়া হলো না। হিন্দু ধর্মাবলম্বী ছাড়া সেখানে কেউ যেতে পারবে না।
মন্দিরের একজন সেবায়েতের দিকে তাকিয়ে আমার মনে হলো মানুষটা বুদ্ধিমান। আমি তাকে কাছে ডেকে বললাম, ভাই, মন্দিরের কাছে কিছু কুকুর দেখতে পাচ্ছি। ওরা মন্দিরের চারপাশে ঘুরতে পারবে, আর আমি মানুষ হয়ে যেতে পারবো না। এটা কি ঠিক? তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আসুন আমার সঙ্গে, আপনাকে নিয়ে যাচ্ছি। আমি অবশ্যই শেষ পর্যন্ত যাইনি। কেন জানি হঠাৎ করে মন উঠে গেল। আমাদের অতি পবিত্র স্থান মক্কা শরীফে অমুসলমানদের ঢুকতে দেওয়া হয় না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় অনেক অমুসলমান সেখানে বাস করতেন, কাবার কাছে যেতেন। তাদের ওপর কোনো রকম বিধিনিষেধ ছিল বলে আমি বইপত্রে পড়িনি। ধর্ম আমাদের উদার করবে, অনুদার করবে কেন? পাদটিকা। প্রশ্ন: মুসলমান মাত্রই বেতের নামাজের কথা জানেন। ৩ রাকাতের নামাজ। বেতের শব্দের অর্থ বেজোড়। একটি বেজোড় সংখ্যা। ১ রাকাতের নামাজ কি পড়া যায়? উত্তর: হ্যাঁ, যায়। আমি মন গড়া কথা বলছি না, জেনে শুনেই বলছি। সায়েন্স মিয়া। স্যার, আমার নাম সায়েন্স মিয়া। কি নাম বলেছ? সায়েন্স মিয়া। গ্রামের মানুষদের মধ্যে অদ্ভুত অদ্ভুত নাম রাখার প্রবণতা আছে, তবে সেসব নাম সহজ হয়, উচ্চারণে অসুবিধা হয় না। সায়েন্স যথেষ্ট জটিল। আমি বললাম, এই নামের অর্থ কি? লেহাপড়া। এই নামের অর্থ লেহাপড়া। আমি বললাম, সায়েন্স থেকে সায়েন্স, বিজ্ঞান। জায়গা মতো ধরছেন স্যার, এইটাও আমার নাম। ঘটনা যা জানলাম তা হল, সায়েন্স মিয়ার আসল নাম সাত্তার। সে ৮-৯ বছর বয়সে নীলগঞ্জ স্কুলের বিজ্ঞান শিক্ষক আজিজ মাস্টারের বাড়িতে কাজের ছেলে হিসেবে যোগ দেয়। আজিজ মাস্টার সাত্তারের নানান বিষয়ে আগ্রহ ও কৌতূহল দেখে তাকে আদর করে ডাকতেন সায়েন্স। সেখান থেকে সায়েন্স মিয়া। এখন তার বয়স ৩৫। বেটেখাটো মানুষ, শক্ত সবল, গাত্রবর্ণ ঘোর কৃষ্ণ। গ্রামের মানুষদের সহজে টাক পড়ে না। এর মাথায় চুলের বংশও নেই। সায়েন্স মিয়া কাজকর্ম কিছু করে না। স্কুল ঘরের বারান্দায় ঘুমায়। ছাত্রদের হোস্টেলে রান্নাবান্নার বিনিময়ে খাবার পায়। মাছ মারায় তার বিশেষ পারদর্শিতা আছে। কই জাল দিয়ে কই মাছ ধরার ব্যাপারে সে একজন বিশেষজ্ঞ। সে নাকি কিছুদিন পরপর মাছ মারার নতুন নতুন কৌশল আবিষ্কার করে। সায়েন্স মিয়া হাত কচলাতে কচলাতে বলল, আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে আসছি স্যার। অনেককে জিজ্ঞাসা করেছি, কেউ বলতে পারে নাই। আজিজ স্যারে বাইসা থাকলে উনি পারতেন। ওনার মতো জ্ঞানী মানুষ খোদার আলমে নাই বললেই চলে। আমি বললাম, অনেকেই যখন পারে নাই, তখন আমারও না পারার কথা। প্রশ্নটা কি? জগতের সব ফল গোল, বেদানা, আপেল, বরই, আঙুর, আম, কাঁঠাল, ডাব, শরীফা, কিন্তু কলা ফলটা লম্বা। এর কারণ কি? আমি একটু থতমত খেলাম। কি উত্তর দেব বুঝতে পারছি না। সায়েন্স মিয়া বলল, বুঝতাছি আপনি পারতেছেন না। আমি নিজে নিজে একটা উত্তর বাইর করেছি। স্যার বলবো? বলো। আল্লাহ পাক গোল পছন্দ করেন, এই জন্যে সব ফল গোল। কলা আল্লাহ পাক পছন্দ করেন না, বিধায় কলা লম্বা। কলা খাওয়া এই কারণে ঠিক না। আমি সব ফল খাই, কলা খাই না। আমি কিছু বললাম না। সায়েন্স মিয়া বলল, যে ফল যত গোল সেটা তত উপকার। আমি হিসাবে এইটা পাই। স্যার ঠিক আছে। প্রশ্নের উত্তর না দিয়ে আমি বললাম, তুমি লেখাপড়া কতটুকু জানো? বাংলা লিখতে পড়তে পারি। ৯ ঘর পর্যন্ত নামতা জানি। আজিজ স্যার শিখাইছেন। ৯ একে ৯, ৯ দুগুণা ১৮, ৩ ৯ ২৭। সায়েন্স মিয়া ৯ ঘরের নামতা শেষ করে উঠে দাঁড়াল, মাছ মারতে যাবে। তার কাছে শুনলাম সে কই মাছ ধরার একটা পদ্ধতি বের করেছে। এই পদ্ধতিতে শুধু ডিমওয়ালা কই মাছ ধরা পড়ে, ডিম ছাড়া কই কখনো না। বিজ্ঞানের শুরুটা কোথায়? জ্ঞানীরা বলেন, শুরু হল কৌতূহলে। মানুষ কৌতূহলী হওয়ার কারণেই বিজ্ঞান। গাছের অনুভূতি আছে, কৌতূহল নেই। কৌতূহল নেই বলেই বিজ্ঞানে গাছের অবদান নেই। আমি জ্ঞানী না বলেই জ্ঞানীদের কথা নিতে পারছি না। আমার মতে বিজ্ঞানের শুরু খাদ্য অনুসন্ধানে। খাদ্য কোথায় পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে, এই ব্যাকুলতা থেকেই বিজ্ঞান। আর গাছের কৌতূহল নেই, তাই বা আমরা ধরে নেব কেন? আমার মনে হয় গাছ তার নিজের মতো করেই কৌতূহলী। আমরা তার কৌতূহল ধরতে পারছি না। নুহাসপল্লীতে আমার দিন কাটে গাছপালার সঙ্গে। তাদের জগৎ বোঝার সাধ্য আমার নেই। সেই চেষ্টাও বড় ধরনের বোকামি ছাড়া কিছু না। তারপরও গাছপালার বনে হাঁটতে হাঁটতে ভাবি,
গাছের কি চিন্তা করার ক্ষমতা আছে? তারা কি ভাবতে পারে, কল্পনা করতে পারে? বিশাল বৃক্ষকে বনসাই বানানোর প্রবণতা আজকাল দেখতে পাচ্ছি। টবে বটগাছ, ঝুড়ি নেমে গেছে এইসব। বনসাই বৃক্ষ যতবার দেখি ততবারই মন খারাপ হয়। একটা বিশাল বৃক্ষকে পঙ্গু বানিয়ে রাখার মানে কি? গত বৃক্ষমেলা থেকে অনেক দাম দিয়ে আমি দুটো বনসাই গাছ কিনলাম, একটা বট আর একটা তেঁতুল। এই দুই বামুন বৃক্ষকে নুহাসপল্লিতে নিয়ে এসে বললাম, আজ তোদের বনসাই অবস্থা থেকে মুক্তি দেব। তোরা সাধারণ বৃক্ষের মতো বড় হবি এবং অবশ্যই বলবি একজন মানুষ আমাদের কষ্ট বুঝতে পেরে মুক্তির ব্যবস্থা করেছেন। তোরা বলবি মানুষের জয় হোক। বনসাই গাছ দুটি পুঁতে দিলাম। 1 বছরের আগেই তারা স্বাস্থ্যে, সৌন্দর্যে, প্রাণে ঝলমল করে উঠল। তারা এখন আকাশ ছোঁয়ার স্পর্ধা নিয়ে বড় হচ্ছে। আমার নানাবিধ পাগলামির একটি হচ্ছে এই দুটি গাছের সঙ্গে কথা বলা। কথা বলা নমুনা বটগাছের সঙ্গে। এই, তোর অবস্থা কি রে? ঝুড়ি এর মধ্যেই নামিয়ে ফেলেছিস? ঝুড়ি নামানোর মতো অবস্থা তো হয়নি। ঘটনা কি? মালি তোকে ঠিকঠাক যত্ন করছে? গাছের সঙ্গে তুই তুই করে কেন কথা বলি জানি না। গাছের কথা কিছুক্ষণ বন্ধ থাকুক, আবার এই প্রসঙ্গে ফিরে আসব। এখন বিজ্ঞান কথা। একটা কুকুর দিয়ে শুরু করা যাক। সে ভরপেট খেয়ে উঠোনে শুয়ে আছে। এই মুহূর্তে খাদ্যের সন্ধানে সে যাবে না। এর অর্থ এই না সে তার চারপাশের জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। শামুক তাই করত। খাওয়া শেষ হলেই খোলসের ভেতর ঢুকে খোলসের মুখ বন্ধ করে দিত। কুকুর তা করছে না। সে বিশ্রাম নিতে নিতেই এদিক ওদিক তাকাচ্ছে। হঠাৎ কান খাড়া করে দূরের কোনো শব্দ শুনছে। সে তথ্য সংগ্রহ করছে। এই তথ্যের কিছুটা সে তার মস্তিষ্কে জমা করে রাখবে, অনেকটাই ফেলে দেবে। যে প্রাণী যত উন্নত, তার তথ্য সংগ্রহ এবং জমা রাখার পদ্ধতিও তত উন্নত। সৌরজগতের সবচেয়ে উন্নত প্রাণী মানুষের তথ্য সংগ্রহের ক্ষমতা বিস্ময়কর। এই তথ্য সংগ্রহের প্রায় সবটাই হল কৌতূহলের কারণে। পেন্ডোরার বাক্সের ঘটনা তো সবার জানা। গল্পটা এরকম। পেন্ডোরাকে একটা বাক্স দিয়ে বলা হলো, খবরদার, এই বাক্স তুমি খুলবে না। কৌতূহলের কারণে পেন্ডোরা সেই বাক্স খুলল। বাক্স থেকে বের হলো দুঃখ, কষ্ট, জরা, দুর্ভিক্ষ, ভয়ঙ্কর সব জিনিস। সেই থেকে এসব পৃথিবীতে আছে। পেন্ডোরা কৌতূহলী না হলে আজ আমরা সুখে থাকতাম। পেন্ডোরার গল্পের সঙ্গে আদম হাওয়ার গল্পের মিল আছে। কৌতূহলের কারণেই হাওয়া গন্ধম ফল খেলেন, নিজের স্বামীকে খাইয়ে পৃথিবীতে নির্বাসিত হলেন। পৃথিবীর গ্লানি, দুঃখ, কষ্ট, জরা, মৃত্যু তাদের স্পর্শ করল। মানুষ তথ্য সংগ্রহ করে, তথ্যগুলো সাজায়, তাদের ভেতরের মিল অমিল বের করে। মিল অমিলের পেছনে কি তা বের করার চেষ্টা করে। এটাই বিজ্ঞান। উদাহরণ দেই। তথ্য: লোহা পানিতে ডুবে যায়, কাঠ ভাসে, তুলা ভাসে, পাখির পালক ভাসে, পিতল ডুবে যায়, পাথর ডুবে যায়। তথ্যের বিচার: লোহা, পিতল, পাথর পানিতে ডুবে যায়, কাঠ, তুলা, পাখির পালক ভাসে। বিজ্ঞান: পানির চেয়ে ভারী বস্তু ডুবে যায়, পানির চেয়ে হালকা বস্তু ভেসে থাকবে। জ্ঞান কিন্তু এইখানেই থেমে থাকবে না, আরও এগুবে। নতুন তথ্য যুক্ত হবে। নতুন তথ্য: লোহা পানিতে ডুবে যায়, কিন্তু লোহার তৈরি নৌকা ভাসে। কেন? পিতল নদীতে ডুবে যায়, কিন্তু পিতলের কলসি পানিতে ভাসে। কেন? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্যে মানবজাতিকে অপেক্ষা করতে হল। একদিন আর্কিমিডিস স্নান ঘরের চৌবাচ্চায় নগ্ন হয়ে স্নান করতে নামলেন। নেমেই উত্তর পেয়ে চেঁচিয়ে উঠলেন, ইউরেকা! কথিত আছে তিনি নগ্ন অবস্থায় রাজপথে নেমে গলা ফাটিয়ে চেঁচাতে লাগলেন, ইউরেকা, ইউরেকা! পেয়ে গেছি, পেয়ে গেছি! লেখক হিসেবে আমাকে মাঝে মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হয়, যেমন, আপনার কি মৃত্যুভীতি আছে? উত্তরে আমি বলি, আমার মৃত্যুভীতি নেই, তবে মৃত্যুর বিষয়ে প্রবল বিদ্বেষ আছে। আমি মোটামুটি 1000 বছর বেঁচে তারপর মরতে চাই। কেন? কচ্ছপের মতো তুচ্ছ একটি প্রাণী 300-350 বছর বাঁচে, আর মানুষের মতো এত ক্ষমতাধর প্রাণী 70-80 বছরেই শেষ। এর কোনো অর্থ আছে? 1000 বছর বাঁচতে চান কেন? বিজ্ঞানের মহান আবিষ্কারগুলো দেখে মরতে চাই। পেন্ডোরার বাক্স থেকে যেসব ভয়ঙ্কর জিনিস বের হয়েছিল, বিজ্ঞান সব কটাকে আবার বাক্সে ঢোকাবে। সেই বাক্স বিজ্ঞান ধ্বংস করে দেবে। এই দৃশ্য দেখার আমার শখ। বিজ্ঞান কিছু প্রশ্নের উত্তর দেবে, যেমন, আমরা কে? পৃথিবীতে কেন জন্ম নিয়েছি? আমরা কি উদ্দেশ্যে এসেছি? সৃষ্টির মূল রহস্য বিজ্ঞানী ভেদ করবে। আল্লাহর অস্তিত্ব প্রমাণ বিজ্ঞান করবে, ফিলোসফি না। বিজ্ঞানের ছাত্র বলেই হয়তো বিজ্ঞানের প্রতি আমার আস্থা এবং ভরসা সীমাহীন। কিন্তু আধুনিক বিজ্ঞান ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে।
তার যাত্রা অ্যাবস্ট্র্যাক্টের দিকে। কোয়ান্টাম থিওরি, স্ট্রিং থিওরি সবকিছুই আমার মতো সাধারণ মানুষের বোধের বাইরে চলে যাচ্ছে। বিজ্ঞানের ব্যাখ্যা চলে যাচ্ছে ফিলোসফির দিকে। সুফিরা যেমন বলেন সবই মায়া, বিজ্ঞানও বলা শুরু করেছে সবই মায়া। আমি এক পর্যায়ে গাছপালার কাছে ফিরে আসব বলেছিলাম, এখন ফিরলাম। গাছপালা খাদ্যের সন্ধানে যেতে পারে না, তাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়। সূর্যের আলো তার গায়ে পড়ে, এখান থেকেই সে খাবার তৈরি করে। সে খাদ্য চিন্তা থেকে মুক্ত। মুক্ত বলেই সে তার চিন্তা অন্যদিকে নিতে পারে। তার অনুভূতি আছে, তার সেই অনুভূতির নিয়ন্ত্রকও থাকতে হবে। নিয়ন্ত্রণটা কোথায়? আমার ভাবতে ভালো লাগে, বৃক্ষরাজি অনেক রহস্যই জানে। তার ক্ষমতার সীমাবদ্ধতার কারণে এইসব রহস্য মানুষকে জানাতে পারছে না। মানুষও তার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে গাছের কাছ থেকে কিছু জানতে পারছে না। একদিন সীমাবদ্ধতা দূর হবে, বৃক্ষরাজি কথা বলা শুরু করবে। কি অদ্ভুত কাণ্ডই না তখন ঘটবে। গাছপালা বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চমৎকার একটি হাদিস আছে। তিনি বলছেন, মনে করো তোমার হাতে একটি গাছের চারা আছে। যে কোনোভাবেই হোক তুমি জেনে ফেলেছ পরদিন রোজ কিয়ামত, বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। তারপরও গাছের চারাটি তুমি মাটিতে লাগিও। পাদটিকা। দর্শন হল একটি অপ্রয়োজনীয় এবং ভুল শাস্ত্র। দার্শনিক ইমাম গাজ্জালি। শুনছিলেন হুমায়ূন আহমেদের আত্মজীবনীমূলক একটি উপন্যাস ফাউন্টেন পেন। পড়ছিলাম এর প্রথম পর্ব। উপন্যাসটি শুনে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতুরোর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।